তাফসীর এই যে নতুন খেলনা পেয়ে অনেক বেশি হ্যাপি। প্রিয়জনদের সাথে চেনা জায়গাতে ঘুরতে গেলেও নতুনের মতো লাগে। আব্বু আম্মু এসেছেন, তাই তাদেরকে নিয়ে একটু বাইরে না গেলে তো হয়ই না। তাদেরকে নিয়ে আশেপাশে যেখানে ঘুরে দেখা যায় সেখানেই যাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। পথ শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের ঘোরাঘুরি কিন্তু এখনো শেষ হয়নি, সবে শুরু। আর এই তো আমরা চলে এসেছি রাজবাড়ির একদম শহরের প্রাণ কেন্দ্রে একটি জায়গায়। সে জায়গাটা কোথায় চলুন সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। না থাক বলেই দেই, আমরা সবাই রাজবাড়ি বদ্ধভূমি স্মৃতিসৌধের দিকে যাচ্ছি। এটা একদম রাজবাড়ি সদরের প্রাণ কেন্দ্রে বদ্ধভূমি স্মৃতিসৌধের দিকে সবাই এগিয়ে যাচ্ছি। আসলে এত রাস্তাটা বিদঘুটে, বুঝলাম না একটা স্মৃতিসৌধের কেন একটা সুন্দর রাস্তা নাই। এ পাশে এসেও একটা পায়ে হাঁটা রাস্তা, আর জঙ্গলের মধ্যে যেতে হবে। আর এখানে একটা পুকুরের পাড় দিয়ে এভাবে যেতে হবে, যেটা আর কি এতটা ভালো না। আসলে একটা অফিসিয়াল কোনো প্রোগ্রাম হলে যেখানে মানুষজন আসবে, গাড়ি নিয়ে আসার কোনো উপায় নাই। এপাশে এসে রিক্সায় দাঁড়াতে হবে, তারপরে এপাশে দিয়ে হেঁটে যেতে হবে। সেম ওপাশ থেকেও আসতে নিলেও ঠিক একই রকমভাবে পায়ে হেঁটে আসতে হবে। এই জিনিসটা আসলে মোটেও কিন্তু ভালো না। এখানে একটু রাস্তার ব্যবস্থা করা উচিত। বদ্ধভূমি স্মৃতিসৌধে যাওয়ার পথে এপাশে ওপাশে বেশ কয়েকটা জলাশয়, আর এখন যেহেতু বর্ষাকাল একদম পানিতে থই থই করছে, আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। একদম মনে হচ্ছে যে শহরের মধ্যে একদম একখণ্ড গ্রামের পুকুরের পাড় দিয়ে হেঁটে যেতে যেরকম লাগে ঠিক সেই রকম। এই তো রেল লাইনের পথ ধরে এপাশে একটু আগালেই এপাশে হচ্ছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। আর এই যে এখানে যে কূপটা দেখা যাচ্ছে, কথিত আছে যুদ্ধের সময় হানাদার বাহিনী সবাইকে মেরে এই কূপের মধ্যে লাশগুলো ফেলে দিত। এর আগের বারে সেটাই দেখছিলেন। আর এই তো এইভাবে এই পাশে হচ্ছে স্মৃতিসৌধর একটা স্থাপনা আছে, স্মৃতির ফলক। এই তো রেল লাইন, এটা চলে গেছে একদম স্টেশনের দিকে রাজবাড়ী শহরে। আর এ পাশে এই তো রাজবাড়ী বদ্ধভূমি স্মৃতিসৌধ। এটা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে লোকশেড এলাকায় বীর বাঙালির যারা শহীদ হন তাদের স্মৃতিগাথায় এইটি নির্মিত হয়েছে। স্মৃতিসৌধটি অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। আর আসলে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নামটার সাথে একটা খারাপ লাগা কাজ করে। 1971 সালে আমাদের কত শত লাখো বুদ্ধিজীবীকে এভাবে হত্যা করা হয়েছে, যেটা আমাদের জন্য অনেক বেশি মর্মান্তিক একটা বিষয়। বাঙালি জাতিকে পঙ্গু করে দেওয়ার মিশনে নামা হয়েছিল। তো এখানে আসতে আমার অনেক ভালো লাগে। আসলে কেন জানি একটা টান কাজ করে, যদিও মনটা অনেক খারাপ হয়ে যায়। সিনহা রাজবাড়িতে অনেকবার এসেছে, কিন্তু বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এর আগে আসেনি। আজকেই প্রথমবার সে আসলো, এ কারণে ও অনেক বেশি এক্সাইটেড, ছবি তুলছে, ভিডিও শুট করছে। তো যাই হোক, আমরা এর আগে সবাই এসেছিলাম। আমার আব্বু আম্মু যখন প্রায় 2 বছর আগে আমাদের মিগি বাজারে যখন আমার পোস্টিং ছিল, যখন এসেছিলেন, তখন আমরা রাজবাড়ী শহরে গাড়ি নিয়ে রিজার্ভ করে এখানে বেড়াতে এসেছিলাম। পুরো শহরটা ঘুরেছিলাম, সেই সাথে আশেপাশে যতগুলো দেখার মতো জায়গা ছিল সবগুলো দেখিয়েছি। আসলে এখন নতুন করে দেখার আর কিছু নাই, তাই এই জায়গাগুলোতেই আবার নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর এখানে যে কূপটা দেখতে পেলাম, এই কূপটা নিয়ে অনেক রকম লোককাহিনী আছে, সেটা এর আগের ভিডিওতেও শেয়ার করেছি, আজকেও শুরুতে বললাম। তো আসলে এই ঘটনাগুলো আসলে মনের মধ্যে অনেক বেশি নাড়া দিয়ে ওঠে, যে কিভাবে মানুষকে খুন করে এই কূপের মধ্যে ফেলা হতো, যাতে কেউ টের না পায় বা গুম করা হয় যেটা বলা হয়। আর এরই মধ্যে এখান দিয়ে ট্রেন যাচ্ছিল, আর আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম ট্রেন দেখার জন্য।
রাজবাড়ী বধ্যভূমি স্মৃতিসৌধ থেকে আমরা কিন্তু শহরের মধ্যে গিয়েছিলাম, সেখান থেকে আবার এই তো পদ্মার পাড়ে চলে এসেছি। এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে শেয়ার করেছি। এখানে একটা পদ্মার পাড়ে একটা রিসোর্টের মতো জায়গা আছে, জায়গাটা হচ্ছে নাম ইউকে বিচ, গল্পগৃহ রিসোর্ট এর নাম। তো এখানে আর কি সবাই ঘুরতে আসে, আর রাজবাড়িতে দেখার মতো সুন্দর জায়গা এটাই। আর বিকেলবেলা একটু ঘুরতে আসার মতো জায়গা এটাই, পদ্মার পাড়ে অনেক ভালো লাগে। আর যেহেতু আমাদের এলাকায় ওভাবে নদী নাই, তাই এখানে নদী দেখে কিন্তু আব্বু আম্মু অনেক বেশি খুশি হয়েছেন। এর আগেও এসেছিলাম বলেছি, তো তখনও খুশি হয়েছিলেন। তো এবারও তাদের কাছে আরো বেশি ভালো লাগলো, কারণ পদ্মায় একদম থই থই পানি, আর আমরা একটু হাঁটাহাঁটি করলাম সবাই মিলে, অনেক বেশি ভালো সময় কাটলো। আসলে মা বাবা অনেক একটা ইমোশনের জায়গা। তো মা বাবাকে নিয়ে অনেক আপুরা এত ইমোশনমূলক, এত হৃদয় বিদারক কমেন্ট করেছেন। আসলে এত এত আপুর কমেন্ট তো এক ভিডিওতে পড়া সম্ভব না, তাই আমি কিছু আপুদের কমেন্ট আজকে পড়ছি, যেগুলো আসলে আমার কাছে মনে হয়েছে অনেক হার্ট টাচিং। তো শুরুতে পড়ে নিচ্ছি রোহানি ব্লগ আইডি থেকে। আপু লিখেছিলেন, যার বাবা মা নেই সে বোঝে বাবা মা না থাকার যন্ত্রণা। আমার বাবা নেই, আর যখন বাবা মারা গিয়েছেন তখন আমি আমার বাবাকে লাস্ট বারের মতো দেখতেও পারিনি। আমার মনে হয় আমার মতো দুঃখী আর কেউ নেই। আমার বাবাকে অনেক অনেক মিস করি। আমার বাবার অনেক আদরের সন্তান ছিলাম আমি, কিন্তু আমার বাবাকে আমি দেখতে পারিনি, শেষ সময় কাছে থাকতেও পারিনি। কমেন্টটা লিখছি আর চোখ দিয়ে পানি পড়তেছে। দোয়া করি পৃথিবীর সব বাবা মা ভালো থাকুক, আমার বাবার জন্য দোয়া করবেন সবাই। আসলে আপুর এই কমেন্টটা পড়ে আমিও অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আমারও অনেক বেশি কান্না আসছিল যে আপু সেইবারের মতো বাবাকে দেখতে পারেননি। তো আল্লাহর কাছে দোয়া করি আপুর বাবাকে যেন আল্লাহ জান্নাতুল ফিরদৌস দান করে, আর সবাই আপুর বাবার জন্য দোয়া করবেন। আরেকটা আপুর কমেন্ট পড়তে চাই, সেটা হচ্ছে আঙ্কিত অ্যাক্টিভিটিস আইডি থেকে। আপু লিখেছেন যে 17 বছর বাবা নেই, আল্লাহ পাক পৃথিবীর সকল মা বাবাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন আমিন। ডিম ভুনা, মুরগির মাংস, ডাল, মিষ্টি কুমড়া ভাজি, ওয়েলকাম ড্রিঙ্কস, খুব সুন্দর আয়োজন। আপু তোমার বাবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদৌস দান করে। আসলে যাদের বাবা মা নেই তাদের সবারকে যেন আল্লাহ জান্নাতুল নসিব দান করে, এবং যাদের বাবা মা বেঁচে আছে পৃথিবীর সকল বাবা মাই যেন ভালো থাকে। আরেকটা আপুর কমেন্ট, সেটা হচ্ছে বিডি ব্লগার সুরাইয়া আইডি থেকে। আপু লিখেছেন, আমার প্রিয় ছোট বোন, আমার যখন 3 বছর তখন বাবা মারা যায়, এখন 5 বছর হলো মা নেই এই দুনিয়াতে। বলতে গেলে আমি এতিম। তোমার ভাইয়া আমাকে কোনো কিছু ব্যাপারে বাবা বা কাজে বুঝতে চায় না, অনেক মন খারাপ হয় মা বাবার জন্য, তখন বসে বসে শুধু কান্না করি। আসলে আপু আমারও অনেক বেশি খারাপ লাগতেছিল তোমার এই কমেন্টটা পড়ে। আসলে যার মা বাবা নেই সে তো পৃথিবীতে এতিম, আর যদি হাজবেন্ড সাপোর্ট করে তখন কিন্তু অনেকটাই ভালো লাগে। কিন্তু জানি না ভাইয়া কেন তোমাকে বোঝে না, এই সময় আরো তোমার বেশি বেশি করে ভাইয়ার পাশে ভাইয়া তোমার পাশে থাকা উচিত, তোমার টেক কেয়ার করা উচিত। তো যাই হোক, আমার এই কমেন্টগুলো আসলে আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছিল। আরো অনেক আপুরা অনেক বাবাকে নিয়ে অনেক কমেন্ট করেছেন, অনেকের বাবা মা নেই, অনেকের বাবা মা আছে। তো যাই হোক, সব মিলে কমেন্টগুলো আমার কাছে অনেক বেশি ইমোশন কাজ করেছে আমার ভিতরে। তো সবসময় দোয়া করি যাদের মা বাবা আছে সবাই মা বাবার যত্ন নিন, তাদেরকে ভালোবাসুন। আসলে কথা বলতে গেলে কেন যেন এলোমেলো হয়ে যাচ্ছে, প্লিজ আপুরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নদীর পাড়ের সৌন্দর্য আমরা সবাই মিলে বসে বেশ উপভোগ করলাম। বাহিরে অনেক ঠান্ডা ছিল নদীর পাড়ে। তো ওইখান থেকে আমরা একটু শহরের ভিতরে চলে আসলাম একটু কেনাকাটা করার জন্য। মূলত কেনাকাটা বলতে আর কি হচ্ছে একটু শপিং মল ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম মাকে, আর জিজ্ঞাসা করলাম যে আপনার কিছু দরকার আছে কিনা। এইখান থেকে যাই হোক আমি একটা ছোট্ট ফুলদানি কিনেছি রুমে রাখার জন্য। আসলে ঘর সাজাতে তো প্রত্যেকটা মেয়েরই অনেক বেশি ভালো লাগে, মাও তার প্রয়োজনীয় একটা জিনিস কিনেছে। তো যাই হোক, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হয়ে ওঠেনি। আর এই যে তাপসিরের দাদু তাপসিরকে একটা সুন্দর খেলনা কিনে দিয়েছে, যেটা দেখে তাপসির বাবা আমার অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে এবং অনেক খুশি হয়েছে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে এসেছি। যারা এখন পর্যন্ত ভিডিও
ভিডিওতে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমাদের চ্যানেল আজকে নতুন ভিজিট করছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকে যেতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ পেজটাকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। ভিডিওর কোনো অংশ যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে অনেক ব্যস্ততার মাঝেও ভয়েস দেওয়ার চেষ্টা করছি, জানি না কতটুকু পারফেক্টলি দিতে পারছি, এই জন্যই কথাগুলো বারবার করে বলতেছি আর কি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পৃথিবীর সকল বাবা মাই ভালো থাকুক। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।